আজ আমরা তাহলে ইলেকট্রোকেমিস্ট্রির রেস্ট পার্ট বা লাস্ট পার্টটা কমপ্লিট করব, ঠিক আছে? ওকে, তো যে রেসিডুয়াল পার্টটা ছিল সেটা হচ্ছে মনে করো আমরা এরকম পড়বো কন্ডাক্টেন্স, কতগুলো টার্মস পড়বো আমরা। কন্ডাক্টেন্স দ্যাট ইজ জি। এরপর পড়বো আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, আর একটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি অ্যাট জিরো কনসেন্ট্রেশন অর ইনফাইনাইট ডাইলিউশন। তো কন্ডাক্টেন্স এখানে আমরা অবভিয়াসলি অফ ইলেকট্রোলাইট পড়বো। তো ইন জেনারেল কন্ডাক্টেন্সের ডেফিনেশন হচ্ছে এরকম: দ্য প্রপার্টি অফ অ্যান ইলেকট্রোলাইট অর অফ এনি কন্ডাক্টর হুইচ ফেসিলিটেটস দ্য ফ্লো অফ চার্জ থ্রু ইটসেলফ by the passage of either of free electrons or ions for electrolyte, ঠিক আছে? অর্থাৎ যে প্রপার্টির জন্য কোনো ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে কোনো চার্জ ফ্লো হয় সেই প্রপার্টিটাকে বলবো তার কন্ডাক্টেন্স। তো ডেফিনেটলি এটা রেজিস্ট্যান্স এর রেসিপ্রোকাল, তাহলে ডেফিনেটলি ডি ইজ 1/r, দ্যাট ইজ রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। তো আর এর ইউনিট কি? ওহম, তাহলে 1/ওহম লিখতে পারি, 1 ওহম টু দি পাওয়ার -1, অর লেখা যায় মো, MHO, মো। Now it is Siemens, 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 that is S. তাহলে কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল, যে কিনা অ্যাকচুয়ালি ফ্লো অফ চার্জকে ফেসিলিটেট করে থ্রু ইটসেলফ, ওকে, বাই দ্য ফ্লো অফ আয়ন্স। এখানে চার্জের ফ্লো মানে হচ্ছে ফ্লো অফ আয়ন্স। তো ঠিক আছে, যদি আমরা ইলেকট্রোলাইটের কথা বলি, আর যদি কন্ডাক্টরের কথা বলি তাহলে বলবো ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস থ্রু ইটসেলফ। So Siemens or part ohm to the power -1, that is mho, is the unit of conductance. Conductance কি ফ্যাক্টর উপর ডিপেন্ড করে? The factors on which conductance depends. Factors. এক নম্বর ফ্যাক্টরস হচ্ছে নেচার অফ ইলেকট্রোলাইট। আমরা কিন্তু এই কন্ডাক্টেন্সটা অফ ইলেকট্রোলাইটই পড়বো, ঠিক আছে? ইলেকট্রোকেমিস্ট্রিতে ইলেকট্রোলাইটের জন্য পড়তে লাগে। নেচার অফ ইলেকট্রোলাইট অর্থাৎ যত স্ট্রং ইলেকট্রোলাইট হবে তার কন্ডাক্টেন্স তত বেশি হবে। 2 নম্বর টেম্পারেচারের সাথে কন্ডাক্টেন্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল। থার্ড, কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, ইলেকট্রোলাইট সলিউশনের সাথে কন্ডাক্টেন্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। 1 ইনভার্সলি মানে ইনভার্সলি, এটাকে ডাইরেক্টলি, এটা হচ্ছে ইনডাইরেক্টলি। 4, number of ions, higher the number of ions, more will be its conductance. It are directly proportional. 5th, polarity of solvent. পোলারিটি অফ ইলেকট্রোলাইটকে যে সলভেন্টে ডিজলভ করে ইলেকট্রোলাইট সলিউশন তৈরি করা হবে, সেই পোলারিটি অফ সলভেন্টের উপর ডিপেন্ড করে। হায়ার দ্য পোলারিটি, মোর উইল বি দ্য dissociation of electrolyte into ions, আর more will be its conductance. আর লাস্টলি যেটা হয় সেটা হচ্ছে চার্জ টু সাইজ রেশিও, এটার সাথে ইনডিরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? চার্জ টু সাইজ রেশিও যত বেশি হবে তত কন্ডাক্টেন্স কম হবে। তাহলে দিস ইজ দ্য ফ্যাক্টরস অন হুইচ কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইট ডিপেন্ডস। নেচার অফ দ্য ইলেকট্রোলাইট, যত বেশি স্ট্রং ইলেকট্রোলাইট হবে তত তার কন্ডাক্টেন্স বাড়বে। টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, কনসেন্ট্রেশনের সাথে ইনডিরেক্টলি প্রপোর্শনাল। দিস ইজ ইনডিরেক্টলি প্রপোর্শনাল। এখানে নাম্বার অফ আয়ন্সের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, পোলারিটি অফ সলভেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর তোমার চার্জ টু সাইজ রেশিও যত বেশি হবে কন্ডাক্টেন্স তত কম হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক সময় জিজ্ঞেস করে কন্ডাক্টেন্স অফ, মনে করে আবার যদি এটাকে এরকম বলতাম সাইজের সাথেও কিন্তু সাইজ অফ আয়ন্সের সাথে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইনডিরেক্টলি প্রপোর্শনাল। সাইজ অফ আয়ন যত বড় হবে তত তার কন্ডাক্টেন্স কমবে। এখন দেখ, আমরা যদি গ্রুপ 1 এর কোনো এলিমেন্টের যদি কোনো ইলেকট্রোলাইট সলিউশন তৈরি করি, কোনো সল্ট সলিউশন, মনে করে আমরা করছি KCl বা LiCl, KCl, NaCl, এরকম নিচে নামবে। তো এখানে আমরা কি পাবো? Li+, এটা হচ্ছে K+, এটা হচ্ছে Na+।
সাইজটা কার বেশি, সাইজ হচ্ছে ডাউন দ্য গ্রুপ সাইজ বাড়ে, তাহলে লিথিয়ামের সাইজ সবচেয়ে ছোট। কিন্তু সলিউশন স্টেটে কিন্তু ঠিক উল্টো হয়, সাইজ অফ আয়ন্স ইন অ্যাকোয়াস সলিউশন যদি করি তখন কিন্তু উল্টো কেস হবে, অর্থাৎ যার সাইজ যত ছোট, যেমন Na প্লাসের থেকে Li প্লাস ছোট সাইজ স্মল সাইজ, যার সাইজ যত বেশি ছোট হয় সে তত রেডিলি সলভেটেড বা হাইড্রেটেড হয়। যত রেডিলি হাইড্রেশন হবে, যত রেডিলি হাইড্রেটেড হবে, তত আয়নিক সাইজ ইন অ্যাকোয়াস মিডিয়াম তত লার্জ হয়ে যায়। তার মানে সাইজ অফ আয়ন্স কিন্তু আলটিমেটলি কি হলো, Li প্লাস অ্যাকোয়াস এর সবচেয়ে বেশি হবে K প্লাস অ্যাকোয়াস, তারপরে হবে Na প্লাস অ্যাকোয়াস। অর্থাৎ এমনিতে ড্রাই স্টেটে এদের কিন্তু Li এর সাইজ ছোট, বা ক্যাটায়ন ফর্মে Li এর সাইজ ছোট, Na প্লাস এর সাইজ বড়, ডাউন দ্য গ্রুপ Kl সাইজ বাড়ে। কিন্তু যখন এটাকে আমরা হাইড্রেটেড বা সলভেটেড করব তখন যে ক্যাটায়ন্সগুলো পাবো এখান থেকে, তারা কিন্তু যত সাইজ ছোট হয়, যত সাইজ টু চার্জ ডেনসিটি যত বেশি হয়, তত বেশি রেডিলোটা হাইড্রেটেড হয়। যত বেশি হাইড্রেটেড হয় তত সাইজটা বাল্কি হয়, কারণ কি তত বেশি নাম্বার অফ ওয়াটার মলিকিউল দিয়ে সারাউন্ডেড হয়ে যায়। তো তখন কি হয়, তখন অ্যাকচুয়ালি এই সাইজটা Li এর সাইজটা কিন্তু আলটিমেট বেড়ে যায়। তার জন্য মোবিলিটি ডিক্রিজ করে, মোবিলিটি ডিক্রিজ করলে কি হবে, কন্ডাক্টেন্স ডিক্রিজ করবে। তাহলে কন্ডাক্টেন্সের রেশিও যদি জিজ্ঞেস করে, তাহলে কন্ডাক্টেন্স বা মোবিলিটি ইন সলিউশন যদি জিজ্ঞেস করে তখন কি হবে, উল্টো কেসটা হবে। তখন আবার এটারটা হবে Na প্লাস অ্যাকোয়াস সবচেয়ে বেশি, তারপরে K প্লাস, তারপর হবে Li প্লাস। তাহলে এমনিতে Li সাইজ ছোট, Na সাইজ বড়, Na প্লাসের সাইজ বড়, কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামে Li সাইজ Na প্লাসের থেকে বড় হয়ে যায়। তার জন্য মোবিলিটি ডিক্রিজ করে, মোবিলিটি ডিক্রিজ করার জন্য তার কন্ডাক্টেন্সও ডিক্রিজ করবে। ঠিক আছে, সলিউশন স্টেটে কিন্তু বারবার করে বলছি। তার জন্য এরকম খেয়াল করবে না যে সাইজ ছোট মানেই তার মোবিলিটি বেশি হবে, দেখতে হবে তার হাইড্রেশন হচ্ছে কিনা। ঠিক আছে, তো এইভাবে আমরা এদের অর্ডার জিজ্ঞেস করে, মোবিলিটি বা কন্ডাক্টেন্সের অর্ডার। তো দিস আর দ্য কন্ডাক্টেন্স, ওকে, দ্য ফ্যাক্টরস অন হুইচ কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইট ডিপেন্ডস। ডান। আচ্ছা, নেক্সট টার্ম তাহলে G 1/R, তাহলে একটা ফর্মুলা পেলাম G ইকুয়াল টু 1/R। এরপর আসবে কন্ডাক্টেন্স, এরপর আসবে কি স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স অর আর একটা নাম হয় কন্ডাক্টিভিটি। আচ্ছা, এটা কিভাবে আসবে দেখি। এটা হচ্ছে কন্ডাক্টিভিটিটাকে আমরা কাপ্পা দিয়ে এক্সপ্রেস করব। কাপ্পা স্মল স্ট্রোকে K, কাপ্পা গ্রিক অ্যালফাবেট, কাপ্পা ইকুয়াল টু 1/ρ। দ্যাট মিনস কন্ডাক্টেন্স যদি রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হয়েছিল, তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি শুড বি রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। তো রেজিস্টিভিটিটা কি না, R ইকুয়াল টু ρ ইন্টু L/A। দেয়ারফর ρ ইকুয়াল টু কি আসবে, ρ ইজ দ্য রেজিস্টিভিটি, তাহলে ρ ইকুয়াল টু কত হবে, R ইন্টু A/L। তাহলে এখানে কাপ্পা ইকুয়াল টু 1/ρ করলে 1/R, আর এটা উল্টে যাবে ইন্টু L/A। আচ্ছা, 1/R মানে কি পেয়েছিলাম, কন্ডাক্টেন্স। তাহলে কন্ডাক্টিভিটি, দিস ইজ কন্ডাক্টিভিটি ইকুয়াল টু 1/R মিনস কন্ডাক্টেন্স ইন্টু L/A, it is the ratio of length between the two electrodes and the area or cross-sectional area of the each electrode, L/A। অর্থাৎ ওই ইলেকট্রোড দুটো কতটা ডিস্টেন্সে রয়েছে আর একটা ইলেকট্রোডের এরিয়া কত, এই যে রেশিওটা, এই রেশিওটাকে বলা হচ্ছে L/A। এর একটা স্পেশাল নাম রয়েছে, সেটা হচ্ছে সেল কনস্ট্যান্ট। L/A মানে হচ্ছে সেল কনস্ট্যান্ট। দিস ইজ সেল কনস্ট্যান্ট। তাহলে কন্ডাক্টিভিটি কাপ্পা ইকুয়াল টু কন্ডাক্টেন্স মিন কি বলা হয়েছে, G ইন্টু L/A। তাহলে কন্ডাক্টেন্সের এমনি বাই ইটস ওন ফর্মুলা হচ্ছে L/A। এছাড়াও আমরা সেল কনস্ট্যান্টে কি বলতে পারি, দেয়ারফর সেল কনস্ট্যান্ট L/A ইকুয়াল টু লেখা যায় কাপ্পা বাই G। অর্থাৎ কন্ডাক্টিভিটি বাই স্পেসিফিক কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি আর স্পেসিফিক কন্ডাক্টেন্স একই টার্ম, বাই কন্ডাক্টেন্স K/G। সেল কনস্ট্যান্ট ইকুয়াল টু আইদার L/A কিংবা K/G। ডান। আচ্ছা, যেহেতু কাপ্পাটা
রো এর রেসিপ্রোকাল অর্থাৎ রেজিস্টিভিটি রেসিপ্রোকাল, তাহলে রো এর ইউনিট কি ছিল? ওহম সেন্টিমিটার। তাহলে ডেফিনেটলি ইউনিট অফ কাপ্পা কি হবে? ইউনিট অফ কাপ্পা কামস অ্যাজ এর উল্টো পার ওহম পার সেন্টিমিটার। তো পার ওহম মিন্স কি? সিমেন্স, সিমেন্স পার সেন্টিমিটার। তাহলে দিস ইজ দ্য ইউনিট অফ কাপ্পা। ইউনিট অফ কাপ্পা ইকুয়াল টু সিমেন্স পার সেন্টিমিটার, সিমেন্স পার সেন্টিমিটার। ঠিক আছে, দিস ইজ স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। আচ্ছা, যদি ডিফাইন করতে বলে, দেখো কাপ্পা ইকুয়াল টু কি বেরোলো? কাপ্পা ইকুয়াল টু জি, কাপ্পা ইকুয়াল টু জি ইন্টু এল বাই এ। তো কাপ্পা ইকুয়াল টু জি ইন্টু, আমরা যদি এলটাকে অর্থাৎ তাদের ডিস্টেন্সটাকে, ইলেকট্রন দুটোর ডিস্টেন্সটাকে যদি আমরা ইউনিট ধরি আর ইলেকট্রন দুটোর ইচ এরিয়া যদি ইউনিট ধরা হয়, তাহলে আলটিমেট এলটা 1, এটা 1। দ্যাট মিনস হতে পারে এল ইন্টু এ, দ্যাট ইজ ভলিউম ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু জি। অর্থাৎ যখন ভলিউম অফ সলিউশন, অর্থাৎ ভলিউম অফ সলিউশন যখন ইউনিট হবে, ভলিউম অফ ইলেকট্রোলাইটিক সলিউশন যখন ইউনিট হবে অর্থাৎ 1 হবে, দেন দ্য কন্ডাক্টেন্স অফ দ্যাট ইউনিট ভলিউম অফ ইলেকট্রোলাইটিক সলিউশন ইজ ইটস কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটির একটা সোজা ডেফিনেশন কি? না, কন্ডাক্টিভিটি ইজ দ্য কন্ডাক্টেন্স অফ ইউনিট ভলিউম অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। অর্থাৎ ইলেকট্রোলাইটিক সলিউশনটার ভলিউমটা যখন ইউনিট হবে, অর্থাৎ দুটো ইলেকট্রোডের মধ্যে ডিস্টেন্সটা যদি 1 সেন্টিমিটার হয় আর ইচ ওয়ানের এরিয়া যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে এইটুকু এলাকা, এইটুকু ভলিউমে যে ইলেকট্রোলাইটিক সলিউশনে থাকবে সেটা হচ্ছে কি? ইউনিট ভলিউম। কারণ এ মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া ইন্টু লেন্থ বা হাইট, দ্যাট মিনস ভি, এ ইন্টু এল এর ভ্যালু 1, এর ভ্যালু 1, দ্যাট মিনস ভি, এল ইন্টু এ করলে ভি হয়, ভলিউম হয়, ভলিউম বিকামস 1। তাহলে ইউনিট ভলিউমের সলিউশনের যেটাই কন্ডাক্টেন্স, দ্যাট ইজ দ্য কন্ডাক্টিভিটি। ডান? ঠিক আছে, তাহলে এই হলো কন্ডাক্টিভিটি। প্রথমে কন্ডাক্টেন্স বললাম, তারপরে কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্স বললাম। ঠিক আছে, যেটাকে আমরা কাপ্পা বলবো। তাহলে কাপ্পা ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ, দ্যাট ইজ কন্ডাক্টেন্স ইন্টু সেল কনস্ট্যান্ট। চলো, ইউনিটটা বেরিয়েছি সিমেন্স পার সেন্টিমিটার। এরপর আসবে মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি নাম শুনেই বোঝা যাচ্ছে কি হবে? মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি আমরা এক্সপ্রেস করবো ল্যামডা, এটা ক্যাপিটাল স্ট্রোক অফ ল্যামডা, এম অ্যাট স্পেসিফিক কনসেন্ট্রেশন সি। অনেক সময় সিটা লেখা থাকে না, এরকম হয়, শুধুই এরকম মোলার কন্ডাক্টিভিটি, সিটা থাকবে না, সি নেই মানেই সি রয়েছে, অর্থাৎ স্পেসিফিক। আর এছাড়া কি থাকে, পরবর্তীকালে আমরা করবো কি, জিরো কনসেন্ট্রেশনে মোলার কন্ডাক্টিভিটি তখন একটা আইদার নট সাইন কিংবা একটা ইনফিনিটি সাইন, একটা ইনফাইনাইট সাইন থাকে। ঠিক আছে, তো এটা আমরা কি করছি? মোলার কন্ডাক্টিভিটি অ্যাট আ স্পেসিফিক কনসেন্ট্রেশন। তো ডেফিনেশন কি? তো মোলার কন্ডাক্টিভিটি ডেফিনেশন হবে দ্য কন্ডাক্টিং পাওয়ার of all the ions furnished by 1 mole of an electrolyte into its solution of definite concentration। অর্থাৎ একটা ডেফিনেট কনসেন্ট্রেশনের কোনো সলিউশনে যতটা ভলিউমে ওই ইলেকট্রোলাইটটার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ থাকবে, সেই 1 গ্রাম মোল ডিজলভ থাকবে, সেই গ্রাম মোল সাবস্টেন্স থেকে যতগুলো আয়ন্স পাবো আমরা, তাদের টোটাল কন্ডাক্টিং যে পাওয়ারটা, সেটাকেই বলা হবে মোলার কন্ডাক্টিভিটি। তাহলে মোলার কন্ডাক্টিভিটি ইজ দ্য কন্ডাক্টিং পাওয়ার অফ অল দ্য আয়ন্স ফার্নিশড বাই 1 mole of that electrolyte remaining in its solution of definite concentration। ঠিক আছে, দ্যাট ইজ দ্য মোলার কন্ডাক্টিভিটি। অর্থাৎ একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের যতটুকু ভলিউমে ওই সাবস্টেন্সটার 1 মোল ডিজলভ থাকবে, ততটুকু ভলিউম অফ সলিউশনের কন্ডাক্টিভিটিটাকে আমরা কি বলবো? মোলার কন্ডাক্টিভিটি। তাই তো, যে ভলিউম অফ সলিউশনে কোনো ইলেকট্রোলাইটের 1 মোল অ্যামাউন্ট অফ ডিজলভ থাকবে, সেই ভলিউম অফ সলিউশনের যেটা কন্ডাক্টিভিটি, সেটাই হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি। দেন আচ্ছা, এটা একটা গেল। আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। আচ্ছা, মোলার কন্ডাক্টিভিটির সাথে আর একটা পড়ে নিই, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। একই ধরনের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ওটা এক ডেফিনিট কনসেন্ট্রেশন, এখানে ইকিউ লেখা থাকবে বা শুধুই লেখা থাকবে ইকিউ, অনলি ইকিউ, ল্যামডা ইকিউ, দিস ইজ ল্যামডা, ক্যাপিটাল স্ট্রোকে ল্যামডা। তো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ডেফিনেশনটা অলমোস্ট এরকম, যে ভলিউম অফ সলিউশন কন্টেন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এনি ইলেকট্রোলাইট kept between 2 electrodes,
the conductivity of that volume of solution is known as equivalent conductivity. অর্থাৎ যে ভলিউম অফ সলিউশনে ওই ইলেকট্রোলাইটিক সলিউশনটার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ থাকে, সেই ভলিউম অফ সলিউশনের যেটা কন্ডাক্টিভিটি সেটাই তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। এই সলিউশন এটার মধ্যে 1 ইকুইভ্যালেন্ট অর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মনে করো ওই ইলেকট্রোলাইটটা রয়েছে, তাহলে এই ভলিউম অফ সলিউশনের যেটা কন্ডাক্টিভিটি দ্যাট শুড বি দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। The equivalent conductivity is the conductivity of that volume of solution which contain 1 gram equivalent of that electrolyte kept between two electrodes. Okay, done. That is expressed by the lambda capital stroke in a definite concentration C equivalent বেশি লিখবো কিংবা শুধুই lambda equivalent. Done. আচ্ছা, এবার আমরা রিলেশন পড়বো, রিলেশন between lambda in with and kappa, অর্থাৎ শুধু কন্ডাক্টিভিটি ভার্সেস মোলার কন্ডাক্টিভিটি রিলেশন, শুধু কন্ডাক্টিভিটি ভার্সেস মোলার কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি ভার্সেস কন্ডাক্টিভিটি। তাহলে কি রিলেশন? মোলার কন্ডাক্টিভিটি, এটার প্রুফ আছে কিন্তু বিয়ন্ড স্কোপ। তো ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 by concentration of the solution in terms of molarity. This is mole per liter, ঠিক একইভাবে রিলেশন between equivalent conductivity and kappa. তো এখানেও তাই equivalent conductivity equal to kappa into 1000 by concentration of the solution in normality. যেহেতু এখানে আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভ বলছি, ইকুইভ্যালেন্ট ইজ রিলেটেড টু নর্মালিটি আর মোলারিটি ইজ রিলেটেড টু আরএমএম। তো এখানে আমরা যেখানে মোলারিটি লিখেছি অর্থাৎ মোলার কন্ডাক্টিভিটি লিখেছে আর কনসেন্ট্রেশনটাকে মোলারিটি দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, এখানে আমরা কনসেন্ট্রেশনটাকে ডিভাইড করবো কি দিয়ে এক্সপ্রেস করবো? নর্মালিটি দিয়ে, অর্থাৎ গ্রাম ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুই পার লিটার। তাহলে lambda m equal to kappa into 1000 by n or lambda equal to kappa into 1000 by n normality. This is the relation. তো এটা বেশি ইম্পর্টেন্ট, রিলেশন বিটুইন lambda m ভার্সেস kappa। তো এখান থেকে আমরা lambda m এর ডেফিনেশন পেয়ে যাব, অর্থাৎ মোলার কন্ডাক্টিভিটি ডেফিনেশন বলছি, মোলার কন্ডাক্টিভিটির ইউনিট অ্যাজ ওয়েল মোলার তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি এটাও পেয়ে যাবো ইউনিটটা। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা মানে কি ছিল? সিমেন্স পার সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার কিউব পার লিটার। আর এখানে আমরা কি পাচ্ছি? মোলারিটি কি? মোল পার লিটার। তাহলে এই লিটার ক্যান্সেল আছে, এটাকে আমরা লিটার টু দিয়ে -1 করে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে এটা ক্যান্সেল হলো, তাহলে আলটিমেট কি হলো? সিমেন্স সেন্টিমিটার টু দিয়ে -1 আর সেন্টিমিটার কিউব, তাহলে আলটিমেট সেন্টিমিটার স্কোয়ার বাই উপরে মোল চলে গেল, তাহলে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার পার মোল। ঠিক একইভাবে ইকুইভ্যালেন্টের কি আসবে? সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার পার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটাই সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার পার ইকুইভ্যালেন্ট, আচ্ছা, এখানে যদি বলা হয় সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার পার মোল, এর সাথে রিলেশন করতে দিল সিমেন্স মিটার স্কোয়ার পার মোল, তাহলে কত হবে? না, এটা ইকুয়াল টু 10 to the power -4, 10 to the power minus Siemens centimeter square per mole equal to 10 to the power -4 Siemens meter square per mole. That means 10 to the power 4 times of Siemens centimeter square per mole equal to Siemens meter square per mole. This is the relation between, এটা হচ্ছে actual lambda m এর SI ইউনিট, আর এটা হচ্ছে একটা হাইব্রিড ইউনিট। এখানে SI সিস্টেম রয়েছে, এখানে আবার CGS সিস্টেম রয়েছে, এখানে আবার SI সিস্টেম,
তো বেশি ইউজুয়াল তোমার বেশি ইউজড হয় এটা, কিন্তু যদি বলে একদম প্রপার এসআই ইউনিট দাও তখন কিন্তু আলটিমেট তোকে দিতে হবে সিমেন্স মিটার স্কোয়ার পার মোল, ঠিক আছে? তার সাথে রিলেশনটা লিখে দিলাম। তো দিস ইজ দ্য রিলেশন বিটুইন মোলার কন্ডাক্টিভিটি অ্যান্ড কাপ্পা অ্যাজ ওয়েল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি উইথ কাপ্পা। ওকে, এবার আমরা প্রথম থেকে একবার এই তোমার কন্ডাক্টেন্স, তাহলে আমরা যে ফর্মুলাগুলো পেলাম সেটা হচ্ছে কি, একটা হচ্ছে জি ইকুয়াল টু 1/r, 2 নম্বর ফর্মুলা পেয়েছি তোমার কাপ্পা ইকুয়াল টু 1/r ইন্টু L/A। আচ্ছা, সেল কনস্ট্যান্টের ইউনিটটা বলা হয়নি, সেল কনস্ট্যান্ট ইউনিট হবে সেন্টিমিটার, আর এখানে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এইটার শুধু ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার, আর এসআই সিস্টেম হলে পার মিটার। এটা হচ্ছে সিজিএসে এবং এটাই বেশি ইউজ হয়, এটা হচ্ছে এসআই সিস্টেমে, তাই না? সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার মানে পার সেন্টিমিটার, আর মিটার বাই মিটার স্কোয়ার মানে পার মিটার। তাহলে শুধু সেল কনস্ট্যান্টের ইউনিটটাকে, শুধু সেল কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার আর পার মিটার। থার্ড যেটা শিখলাম সেটা হচ্ছে কাপ্পা ইকুয়াল টু ল্যামডা এম, শুধু ল্যামডাটাই লিখবো, ল্যামডা এমটাই লিখবো, এটাই বেশি হয়। কাপ্পা ইন্টু কাপ্পা মানে কাপ্পা মিনস হচ্ছে স্মল কে, ওকে, স্মল কে ইন্টু 1000 বাই মোলারিটি। এই তিনটে ফর্মুলা আজকে শিখলাম এখন। আচ্ছা, এরপর আমরা দেখব যে হাউ জি রিলেটস উইথ ডাইলুশন, হাউ কাপ্পা রিলেটস উইথ ডাইলুশন, and how lambda m relates with dilution. তো শুধু যে কন্ডাক্টেন্সটা এটা ডাইলুশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ ডাইলুশন বাড়ালে কনসেন্ট্রেশন কমাচ্ছে, বা ডাইলুশন যদি বাড়াই তাহলে আলটিমেট জিটা বাড়ে। কারণটা কি না, কারণটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। আর এই যে কন্ডাক্টেন্সের ইনক্রিমেন্ট উইথ দ্য ডাইলুশন অফ দ্য সলিউশন, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিসের উপর? অলসো অসওয়াল্ড ডাইলুশন ল। অসওয়াল্ড ডাইলুশন ল কি দেখেছিলাম না, স্পেশালি যারা উইক ইলেকট্রলাইট হয় তাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজ করে উইথ ডাইলুশন। তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজ করা মানে কি, নাম্বার অফ আয়ন্স ইনক্রিজ করা ইন দ্য সলিউশন, আর হায়ার দ্য নাম্বার অফ আয়ন্স ইন দ্য সলিউশন মোর উইল বি দ্য কন্ডাক্টেন্স। কারণ কি আমরা আগেও পড়েছি কন্ডাক্টেন্স ডিপেন্ডস অন নাম্বার অফ আয়ন্স প্রেজেন্ট ইন দ্য সলিউশন, ওই জন্য স্ট্রং ইলেকট্রলাইটে কন্ডাক্টেন্স হায়ার হয়, ঠিক আছে? তাহলে ওই জন্য ডাইলুশন বাড়ার সাথে সাথে অর্থাৎ কনসেন্ট্রেশন ডিক্রিজ করবে, ডাইলুশন বাড়বে ডেফিনেটলি, তার মানে কনসেন্ট্রেশন কমা মানে ডাইলুশন বাড়া, তো ডাইলুশন বাড়লে জিটা বাড়বে, ঠিক আছে? তা ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, ল্যামডা এম অ্যাজ ওয়েল, এটাও তাই, ডাইলুশন বাড়ার সাথে সাথে ল্যামডা এমও ইনক্রিজ করে। কিন্তু কাপ্পা, দ্যাট ইজ স্পেসিফিক কন্ডাক্টেন্স, দ্যাট ইজ দ্য কন্ডাক্টেন্স অফ ইউনিট ভলিউম অফ সলিউশন। এখন ডাইলুশন বাড়ার সাথে সাথে কাপ্পাটা কেন ডিক্রিজ করে আনলাইক জি এবং ল্যামডা এম? কারণটা হচ্ছে দেখো, অন ডাইলুশন ডিগ্রি অফ ডিসোসিয়েশন তো বাড়বেই, সেটা উইক ইলেকট্রলাইটে স্পেশালি হয়, স্ট্রং ইলেকট্রলাইটে ডিগ্রি অফ ডিসোসিয়েশন এমনিতেই হাই থাকে। তো যদি আমরা উইক ইলেকট্রলাইটের জন্যই ভাবি, তাহলে উইক ইলেকট্রলাইটের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজেস উইথ দ্য ডাইলুশন। তাহলে সেক্ষেত্রে কাপ্পার ক্ষেত্রে যখন আমি কাপ্পার যখন বার করবো তখন অবভিয়াসলি ডাইলুশন বাড়ার সাথে সাথে তার নাম্বার অফ আয়ন্সও বাড়বে, কেন কি, ডিউ টু ইনক্রিমেন্ট ইন ডিগ্রি অফ ডিসোসিয়েশন। কিন্তু টোটাল নাম্বার অফ আয়ন্স বাড়লেও যেহেতু কাপ্পার ডেফিনেশনটা স্পেশাল এরকম যে ইট ইজ দ্য কন্ডাক্টেন্স অফ ইউনিট ভলিউম অফ সলিউশন, আলটিমেট হয়তো অন ডাইলুশন টোটাল নাম্বার অফ আয়ন্স বাড়ে, কিন্তু পার ইউনিট ভলিউমে নাম্বার অফ আয়ন্সটা ডিক্রিজ করে অন ডাইলুশন। আর কাপ্পা যেহেতু কন্ডাক্টেন্স অফ পার ইউনিট ভলিউম অফ সলিউশন, দ্যাটস ওয়াই কাপ্পা ডিক্রিজেস উইথ ডাইলুশন। তাহলে বোঝা গেল, ওভারঅল ডাইলুশন বাড়ার সাথে সাথে টোটাল নাম্বার অফ আয়ন্সের ইনক্রিমেন্ট হয় ডেফিনেটলি, কিন্তু ওইখান থেকে আমরা যদি ইউনিট ভলিউম অফ সলিউশন তুলি তাহলে দেখা যাবে ডাইলুশন করার আগে যত নাম্বার অফ আয়ন্স ছিল তার থেকে এখন নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউমে ডিক্রিজ করে গেছে। আর নাম্বার অফ আয়ন্স যদি পার ইউনিট ভলিউমে ডিক্রিজ করে তাহলে ডেফিনেটলি কে ডিক্রিজ করবে, কারণ কে ডিপেন্ডস বা কে ইজ দ্য কন্ডাক্টেন্স অফ ইউনিট ভলিউম অফ সলিউশন। তো ইউনিট ভলিউম অফ সলিউশনের নাম্বার অফ আয়ন্স যদি ডিক্রিজ হয় ডেফিনেটলি কাপ্পাও ডিক্রিজ করবে, ওই জন্য কাপ্পা সঙ্গে ডাইলুশনটা কিন্তু ইনভার্সলি রিলেটেড। তো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে হাউ কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি অর মোলার কন্ডাক্টিভিটি, আর মোলার কন্ডাক্টিভিটি যদি ডাইলুশনের সাথে বাড়ে ডেফিনেটলি এটাও বাড়বে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, এটাও ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডাইলুশন। দেন এছাড়া আমরা কন্ডাক্টেন্সের কী কী ফ্যাক্টরস পড়েছি, আর ডাইলুশনের সাথে কিভাবে জি, কে বা কাপ্পা, ল্যামডা এম, ল্যামডা ইকুইভ্যালেন্ট কিভাবে ডিপেন্ড করে আমরা জানতে পারলাম। ঠিক আছে, এরপর আসবে
মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, এটা সম্পর্কে যে লটা রয়েছে সেটা হচ্ছে কোলরাস ল, ঠিক আছে? কোলরাস ল সেটা আমরা পড়ছি পরে। আগে আমরা দেখি মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশনটাকে আমরা কিভাবে ডিনোট করি। মোলার কন্ডাক্টেন্স, ওখানে ছিল কি মোলার কন্ডাক্টেন্স, এটা কিন্তু ডেফিনেট কনসেন্ট্রেশন, ওই জন্য একটা সি লেখা থাকে এখানে। দিস ইজ দ্য কনসেন্ট্রেশন। যদি মোলার হয় তাহলে মোলারিটি আসবে এখানে, যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে এখানে নর্মালিটি আসবে, ঠিক আছে? তো চলো এবারে আসবে মোলার কন্ডাক্টিভিটি, molar conductivity at infinite dilution or molar conductivity at zero concentration, অর্থাৎ ডাইলুট করতে 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 একদম জিরো করে দেওয়া হয়েছে কনসেন্ট্রেশনটাকে, বা ডাইলুট করতে করতে ওর ডিগ্রি ডিসোসিয়েশনটাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। কার? ইলেকট্রোলাইটের। তো মোলার কন্ডাক্টিভিটি এট ফাইনাইট ডাইলিউশনে, মোলার কন্ডাক্টিভিটি এট ফাইনাইট কনসেন্ট্রেশনের যা ডেফিনেশন, এটাও অলমোস্ট খালি এটা বলতে হতো অ্যাট ফাইনাইট কনসেন্ট্রেশন, একই কথা বলবো। তো মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশনকে আমরা এইভাবে লিখবো, হয় এরম লিখবো ইনফাইনাইট ডাইলিউশন, অর আমরা লিখতে পারি মোলার কন্ডাক্টিভিটি অ্যাট জিরো কনসেন্ট্রেশন, মোলার কন্ডাক্টিভিটি অ্যাট জিরো কনসেন্ট্রেশন আর মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। তো ইনফাইনাইট ডাইলিউশনে কী হবে? ইনফাইনাইট ডাইলিউশনে ওই ইলেকট্রোলাইটটার ডিসোসিয়েশনটা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ ম্যাক্সিমাম যতগুলো আয়ন্স পসিবল সব আয়ন্সই ফর্ম করে যায়। এই অবস্থায় টোটাল কন্ডাক্টিং পাওয়ার অফ অল দ্য আয়ন্স, দ্যাট ইজ অফ অল দ্য ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স ফার্নিশড বাই 1 mole of that electrolyte present in that infinite dilute solution is known as মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। অর্থাৎ ডাইলিউশনটা যখন ইনফাইনাইট হবে, অর্থাৎ কনসেন্ট্রেশন যখন জিরো হবে, সেই সময় টোটাল যতগুলো আয়ন্স ফার্নিশড হয়েছিল বাই দ্য 1 mole অফ দ্যাট ইলেকট্রোলাইট ইনটু ইটস সলিউশন, তাদের যে টোটাল কন্ডাক্টিং পাওয়ারটা, অর্থাৎ যতগুলো আয়ন্স তৈরি করেছে তার প্রত্যেকের কন্ডাক্টিং পাওয়ারের যে সামেশনটা, সেটাই হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। তাহলে এটার সঙ্গে ডেফিনেশনের ডিফারেন্সটা কোথায় হলো? এখানেও তো আমরা বলেছিলাম যে 1 mole অফ ইলেকট্রোলাইট যদি কোনো সলিউশনের মধ্যে থাকে, তাহলে সেই ইলেকট্রোলাইটটা যতগুলো আয়ন্স ফার্নিশ করবে, সেই আয়ন্সগুলোর কন্ডাক্টিং পাওয়ারের সাম হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ডেফিনেট কনসেন্ট্রেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা ডেফিনেট কনসেন্ট্রেটেড অবস্থায় থেকে তার মধ্যে যতগুলো আয়ন্স পেলাম। আর এখানে কি ওই 1 মোল সাবস্টেন্সই রয়েছে, কিন্তু যেহেতু ডাইলুট করা হয়েছে তার জন্য কি নাম্বার অফ আয়ন্স বেড়ে যাবে। তো ওই জন্য ডিফারেন্সটা এইটাই যে এখানে বলতে হবে অ্যাট ফাইনাইট কনসেন্ট্রেশন, আর এখানে বলতে হবে অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। বাদ বাকি ডেফিনেশন সেম, যে সাম অফ দ্য কন্ডাক্টিং পাওয়ার অফ অল দ্য আয়ন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। তো এটার একটা ভ্যালু আমরা গ্রাফিক্যালি বার করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা মনে কর ল্যামডা এমকে এক্সপ্রেস করলাম, অর্থাৎ মোলার কন্ডাক্টিভিটি, আর এখানে আমরা করব কনসেন্ট্রেশনের স্কোয়ার রুট, সি স্কোয়ার রুট। প্রথমে আমরা করব স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। তো যেহেতু আমরা লেফট টু রাইট গেলে কনসেন্ট্রেশন বাড়ে, তো ডেফিনেটলি আমরা কি হবে, এদিক থেকে এদিকে গেলে কনসেন্ট্রেশন বাড়বে, তো ডেফিনেটলি এদিক থেকে এদিকে গেলে কি হবে, কনসেন্ট্রেশন ডিক্রিজ করবে, অর্থাৎ ডাইলিউশন ইনক্রিমেন্ট হবে, ডাইলিউশন ইনক্রিজ হবে। তো আমরা এই কনসেন্ট্রেট স্টেটে, অর্থাৎ কেসিএল একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তাকে আমরা অ্যাকোয়া সলিউশন তৈরি করেছি, তার আমরা মোলার কন্ডাক্টিভিটি কিভাবে স্কোয়ার রুট অফ কনসেন্ট্রেশন উপর ডিপেন্ড করে সেটা আমরা একটু দেখে নিই। তো এই রকম যখন কনসেন্ট্রেশনটা ছিল, যখন এই ভ্যালুটা কনসেন্ট্রেশন ছিল, তখন তার মোলার কন্ডাক্টিভিটি হবে এখানে। আচ্ছা, এইভাবে আমরা এগুলো প্লটগুলো করি আগে, তারা বলছি। তো এরকম, অর্থাৎ এরকম যখন কনসেন্ট্রেশন ছিল তখন তার মোলার কন্ডাক্টিভিটি হচ্ছে এটা। আবার যখন মানে এইটা যখন ছিল তখন এটা হচ্ছে এখানে ডট করে এখানে পাওয়া যাবে। আবার যখন কনসেন্ট্রেশনটা কি হচ্ছে, কমছে, মানে ডাইলিউশন বাড়ছে, এদিকে গেলে ডাইলিউশন বাড়ে, তাহলে এইভাবে যখন কনসেন্ট্রেশনটা এরকম ছিল তখন তার মোলার কন্ডাক্টিভিটি কত, এটা এলো। আবার যখন কনসেন্ট্রেশনটা কমিয়ে যখন এরকম জায়গায় এলো, অর্থাৎ এইটুকু হলো, তখন মোলার কন্ডাক্টিভিটি কত হলো, এরকম হলো। তো এইভাবে আমরা গ্রাফগুলো পেয়েছি। তো প্লটগুলো আমি আবার করি, তাহলে নমুনা লাগবে এই এই এই। তাহলে এটাকে যদি আমরা জয়েন করে দিই তাহলে আমরা এই পাবো, অর্থাৎ
কনসেন্ট্রেশন যত কমাচ্ছি, দ্যাট ইজ ডাইলিউশন যত ইনক্রিজ হচ্ছে, তত তার মোলার কন্ডাক্টিভিটি বাড়ছে। এবার এটাকে যদি আমরা এক্সট্রাপোলেট করি, এক্সট্রাপোলেট করে ইমাজিনারি এই স্লোপটাকে বজায় রাখি, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে মিট করে যাব। তাহলে এইটা হবে গিয়ে মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন বা জিরো কনসেন্ট্রেশন। হ্যাঁ, যা খুশি লিখতে পারি, মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। তাহলে কেসিএল এটা হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট, এটা স্ট্রং ইলেকট্রোলাইটে গ্রাফ করলাম। স্ট্রং ইলেকট্রোলাইটের ল্যামডা এম অর্থাৎ মোলার কন্ডাক্টিভিটি ভার্সেস কনসেন্ট্রেশনের স্কোয়ার রুট। কনসেন্ট্রেশন যত কমানো হচ্ছে অর্থাৎ ডাইলিউশন যত ইনক্রিজ হচ্ছে, তত তার মোলার কন্ডাক্টিভিটি বাড়ছে। এবার এটাকে যদি গ্রাফটাকে আমরা এক্সট্রাপোলেট করি, এক্সট্রাপোলেটেশন মানে হচ্ছে আমরা এই কোঅর্ডিনেটগুলো রেখেই স্লোপটাকে মেনটেন করে আমরা যদি এটাকে ওয়াই অ্যাক্সিসে মিট করাই, তাহলে দেখলাম এটা মিট করলো। তাহলে এই পয়েন্টটায় এটা হচ্ছে গিয়ে তার জিরো কনসেন্ট্রেশনে মোলার কন্ডাক্টিভিটি, কারণ কি এখানে কনসেন্ট্রেশনটা কত, জিরো, এখানে কনসেন্ট্রেশনটা কত, জিরো। জিরো কনসেন্ট্রেশনে এই যেটা আসবে সেটা হচ্ছে তার মোলার কন্ডাক্টিভিটি অ্যাট জিরো কনসেন্ট্রেশন আর ইনফাইনাইট ডাইলিউশন। তাহলে এটা কার, ফর strong electrolyte, for strong electrolyte, let it be KCl. এবার আমরা একটা উইক ইলেকট্রোলাইটে যদি প্লট করি, তাহলে ওদের ক্ষেত্রে দেখা যায়, ওদের ক্ষেত্রে গ্রাফটা এরকম হয়ে যায়। এটা হচ্ছে ফর উইক ইলেকট্রোলাইট, এবং খুব পেটেন্ট এক্সাম্পল উইক ইলেকট্রোলাইট আমরা CH3 বলেছিলাম। এদের ক্ষেত্রে কি হয়, ডাইলিউশন যত বাড়ানো হচ্ছে বা কনসেন্ট্রেশন যত কমানো হচ্ছে, তত এর অবভিয়াসলি মোলার কন্ডাক্টিভিটি বাড়ছে, কিন্তু ওয়েল বিফোর রিচিং এট জিরো কনসেন্ট্রেশন ইট বিকামস প্যারাল টু দ্য ওয়াই অ্যাক্সিস। তার মানে আমরা কি এটাকে যদি এক্সট্রাপোলেট করি, তাহলে আলটিমেট এক্সট্রাপোলেট করলে কিন্তু আমরা ওয়াই অ্যাক্সিসে মিট করতে পারছি না। তারপরে এই ধরনের গ্রাফ অর্থাৎ ল্যামডা এম ভার্সেস স্কোয়ার রুট অফ সি, এই গ্রাফ করে আমরা উইক ইলেকট্রোলাইটের জিরো কনসেন্ট্রেশন বা ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি ফাইন্ড আউট করতে পারবো না। ঠিক আছে, কেন কি না, জিরো কনসেন্ট্রেশনে আসার অনেকটা আগেই এটা এতটাই তার মোলার কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে যে এটাকে এক্সট্রাপোলেট করলে কখনোই আমরা ওয়াই অ্যাক্সিসে মিট করতে পারবো না। ওয়াই অ্যাক্সিসে মিট করতে না পারলে আমরা জিরো কনসেন্ট্রেশনে করেসপন্ডিং মোলার কন্ডাক্টিভিটি বার করতে পারছি না, বা ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি বার করতে পারছি না, তাই তো? আচ্ছা, এর জন্যই হবে কোল্লাস ল। তাহলে কোল্লাস ল অ্যাপ্লাই করে তাহলে কি উইক ইলেকট্রোলাইটের আমরা মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন বার করতে পারবো না? নিশ্চয়ই পারবো। সেটাই আমরা এখন করব কোল্লাস ল। অ্যাকর্ডিং টু কোল্লাস ল, উইক ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটি অ্যাট জিরো কনসেন্ট্রেশন আর ইনফাইনাইট ডাইলিউশন কি করে ফাইন্ড আউট করতে হয় না, স্ট্রং ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট কনসেন্ট্রেশনের ডেটার হেল্প নিয়ে। ঠিক আছে, তো Coleras law at infinite dilution or Coleras law at independent migration। অর্থাৎ তখন অন্য কি আয়ন আছে। আচ্ছা, এটা কেন হয় না, উইক ইলেকট্রোলাইটের ডিগ্রি অফ ডিসোসিয়েশন অ্যাকর্ডিং টু অসওয়াল্ড ডাইলিউশন ল এতটাই বেড়ে যায় যে তখন খুব কম ডিক্রিজ অফ কনসেন্ট্রেশনের জন্য এর মোলার কন্ডাক্টিভিটি অনেকটাই বেড়ে যায়। তার জন্য এটাকে আমরা এক্সট্রাপোলেট করে ওয়াই অ্যাক্সিসে মিট করতে পারি না। ঠিক আছে, মানে এতটাই বাড়ে যে এটা ওই স্লোপটা মেনটেন একদম স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস হয়। তার জন্য আমরা এখানে কখনোই ওয়াই অ্যাক্সিসে মিট করতে পারবো না এক্সট্রাপোলেট করে। তো কোল্লাস ল অ্যাপ্লাই করে আমরা কিন্তু উইক ইলেকট্রোলাইটটা বার করতে পারবো কি, মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। তো যেমন কিরকম, যদি আমরা মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন অফ CH3COOH করি, তাহলে অ্যাকচুয়ালি এটা কি হওয়া উচিত না, বা আমরা এরকম একটা কমন একটা কিছু মনে করি, একটা উইক ইলেকট্রোলাইট AXBY নেওয়া হয়েছে, AXBY, দিস ইজ অ্যান উইক ইলেকট্রোলাইট। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু কোল্লাস ল বা মোলার কন্ডাক্টিভিটি ইনফাইনাইট ডাইলিউশন, সেটা হচ্ছে কি না, যতগুলো ক্যাটায়ন তৈরি হবে তার কন্ডাক্টিং পাওয়ার প্লাস যতগুলো অ্যানায়ন তৈরি হবে তার কন্ডাক্টিং পাওয়ারের সামেশন। তো এখানে আমরা ল্যামডা, এটা হচ্ছে স্মল স্ট্রোকে ল্যামডা, এটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রোকে ল্যামডা। তো এটা হচ্ছে ক্যাটায়নের করছি আমরা
কতগুলো ক্যাটায়ন রয়েছে? এক্স নাম্বারস অফ ক্যাটায়ন। ইনফাইনাইট ডাইলিউশন অফ কার? না এ টু দি পাওয়ার প্লাস ওয়াই। এক্স নাম্বারস অফ ক্যাটায়নের মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন প্লাস ওয়াই নাম্বার অফ বি ক্যাটায়নের ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি অফ বি এক্স মাইনাস। ঠিক আছে? তো এটাই যদি আমরা মনে করি একটা স্পেসিফিক এক্সাম্পল CH3COOH দিয়ে করি, CH3COOH, তখন আমরা কি করব? এখানে আমরা কি আয়ন পাবো? CH3COO মাইনাস H প্লাস। তাহলে আমরা ক্যাটায়ন পেয়েছি H প্লাস, কটা রয়েছে? একটাই, এখান থেকে একটা H প্লাসই পাবো, তাহলে 1 লিখলাম না ওটাকে। আর একটা হচ্ছে 0 লেখা যায়, ইনফাইনাইটও লেখা যায়। আর প্লাস মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন অফ CH3COO মাইনাস NN। এখানে কটা পাবো? না CH3COOH কে ডিসোসিয়েট করলে আমরা একটা CH3COO মাইনাস ডিসোসিয়েট করলে CH3COO মাইনাস অর্থাৎ অ্যাসিটেট আয়ন প্লাস একটা প্রোটন পাই, H প্লাস পাই। তাহলে এখানে আমরা CH3COO মাইনাস। এইভাবে এটা হলো অ্যাকচুয়ালি মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন কি করে বার করা হয় তার একটা অ্যালজেব্রিক ফর্ম। এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেটা করা হয় সেটা হচ্ছে একটা উইক ইলেক্ট্রোলাইটের ডিগ্রি অফ ডিসোসিয়েশন অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন ইউজিং কুলার্স ল কি করে ফাইন্ড আউট করবো সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, দেখে নেব এগুলো। যেমন আমরা যদি এরকম করি যে CH3COOH এর বার করতে চাইছি, কি বার করতে চাইছি? না ইনফাইনাইট ডাইলিউশনে বা জিরো কনসেন্ট্রেশনে মোলার কন্ডাক্টিভিটি। তো ডিরেক্টলি তো বেরোয় না, কারণ এইভাবে প্লট করলে আমরা পাচ্ছি না। তখন আমরা কি করব? আমরা স্ট্রং ইলেকট্রোলাইটের হেল্প নেব। যেমন আমরা কি নেব? এরকম একটা স্ট্রং ইলেকট্রোলাইট নেব যেখানে CH3COON, তাহলে এরই কোনো সল্ট যদি হয় তখন সেটা স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে যাবে। এটা প্লাস, দেখো এখান থেকে আমরা কি পাবো? CH3COO মাইনাস, তাহলে Na প্লাস আছে এখানে, Na প্লাস থেকে ঘটাতে হবে, তাই তো? তাহলে Na প্লাস থেকে ঘটাতে গেলে কি করতে লাগবে? আমাকে এখানে একটা সল্ট নিতে হবে। সেই সল্টটা কি? না মাইনাস NaCl, কারণ এখান থেকে আমি কি পাবো? Na প্লাস আর Cl মাইনাস। আর একটা H দরকার, এই Clটাকে কাটাতে হবে। তাহলে আমাকে একটা মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, যদি সবগুলো ইনফাইনাইট করি, ইনফাইনাইটই করবো, ইনফাইনাইট অফ HCl। তাহলে এটা করলে কি করে পাওয়া যায় আমরা একটু দেখে দিই। কেন এই ধরনের স্ট্রং ইলেকট্রোলাইটের, এটা উপরে তুলে দিই, এই ধরনের স্ট্রং ইলেকট্রোলাইটের NaCl প্লাস মোলার কন্ডাক্টিভিটি অফ ইনফাইনাইট ডাইলিউশন অফ HCl। তাহলে এটা থেকে আমরা কি পাবো? এটা পাবো Na প্লাস CH3COO মাইনাস Na প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মোলার কন্ডাক্টিভিটি অফ ইনফাইনাইট ডাইলিউশন অফ Cl মাইনাস প্লাস মোলার কন্ডাক্টিভিটি অফ H প্লাস Cl মাইনাস। তাহলে আমরা যদি এটার সঙ্গে এটা ক্যান্সেল করি আর এটার সাথে এটা ক্যান্সেল করে দিলাম, তাহলে কি থাকলো? CH3COO মাইনাস CH আর H প্লাস। কারণ কি আমরা দেখেইছিলাম যে এটার থেকে পেতে গেলে আমাকে এইটা পেতেই হবে। কি পেতে হবে? না H প্লাস মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন প্লাস CH3COO মাইনাস। CH3COO মাইনাসের মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন প্লাস H প্লাসের মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশনের সামেশন করতে হবে। তো ডিরেক্টলি তো পাওয়া যাচ্ছে না, তখন আমরা এই ধরনের স্ট্রং ইলেকট্রোলাইটের এই ডেটাগুলো দেওয়া থাকবে, খালি এলজেব্রিক অপারেশন করলেই কিন্তু আমরা দেখ আলটিমেটলি এটা থেকে গেল। তো এর ভ্যালু যেটা দেওয়া থাকবে মোলার কন্ডাক্টিভিটি, এইটার ভ্যালু দেওয়া থাকবে। কার ভ্যালু দেওয়া থাকবে? সোডিয়াম অ্যাসিটেটের মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন দেওয়া থাকবে। আর দেওয়া থাকবে NaCl এর ইনফাইনাইট ডাইলিউশনে তোমার মোলার কন্ডাক্টিভিটি আর HCl দেওয়া থাকবে। তাহলে তাদের অ্যালজেব্রিক অপারেশন করলে কিন্তু আমরা আলটিমেট CH3COOH এর মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন অবটেন করতে পারলাম। ডান? ঠিক আছে।
আচ্ছা, এই পার্টটা মোটামুটি কমপ্লিট হলো। এবার একটা সেলের পার্ট রয়েছে। এই একটা পার্ট থাকে, আর একটা পার্ট হয় তোর ওই ফ্যারাডেস ল দিয়ে, আর একটা হচ্ছে তোমার ওই ইলেকট্রোকেমিক্যাল সেল, আর একটা শুধুই ইলেকট্রোকেমিক্যাল সেল। বাট ওখানে আমরা সেলটাকে এইভাবে ভাববো যে প্রাইমারি সেল তোমার ইলেকট্রোকেমিক্যাল সেলেরই প্রাইমারি সেল বা সেকেন্ডারি সেল। তো ওখানে আমরা সেলটাকে, তো এই সেলগুলো বা ব্যাটারি, অ্যাকচুয়ালি ওটাকে আমরা ব্যাটারি হিসেবে পড়বো, তাই তো? ব্যাটারি 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 অ্যাকচুয়ালি কি? ব্যাটারি হচ্ছে কম্বিনেশন অফ সেলস, কম্বিনেশনস অফ সেলস। তো সেই ব্যাটারি হিসাবে আমরা কি পাবো? প্রাইমারি, এটাকে আমরা সেল বলবো। তাহলে ব্যাটারি ইজ নাথিং বাট কম্বিনেশনস অফ সেলস, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, যেমন খুশি করা যায়। তো এই ব্যাটারি বা সেলকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রাইমারি সেল আর একটা হচ্ছে সেকেন্ডারি সেল। প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কি? রিচার্জেবল, সরি, এটা হচ্ছে নন রিচার্জেবল, আর হচ্ছে রিচার্জেবল। এটা হচ্ছে রিচার্জেবল। প্রাইমারি সেলকে রিচার্জ করা যায় না, এটা হচ্ছে রিচার্জেবল। প্রাইমারি সেলের মধ্যে আমাদের যে দুটো রয়েছে সেটা হচ্ছে ড্রাই সেল আর হচ্ছে মার্কারি সেল। ড্রাই সেল আর মার্কারি সেল। মার্কারি সেল কোনটা? মার্কারি সেল কোনটা? যেটা আমরা বাটন সেল বলি, বা এটাকে আমরা ইলেকট্রনিক কোথায় ইউজ করি? ওয়াচ বা ইলেকট্রনিক ডিভাইসে যে বাটনের মতো যে সেলগুলো হয় তাকে আমরা মার্কারি সেল বলবো, সেটাকে বাটন সেল বলা হয় বা বলা হয় তোমার মার্কারি সেল। আর ড্রাই সেল আমরা ব্যাটারি সেলগুলো জানি। তো এটাতে খুব কিছু পড়তে লাগবে না। মার্কারি সেল এর পোটেনশিয়াল, এর ইএমএফ হয় 1.35 ভোল্ট, আর এটার ক্যাথোড, এর অ্যানোড কি, এগুলো আসতে পারে, এর অ্যানোড, ক্যাথোড আর ইলেকট্রোলাইটিক সলিউশন। এই তো তিনটে পার্ট হয়। ইলেকট্রোলাইটিক সলিউশন পার্টটা কি? অ্যানোডে কি আসবে? জিঙ্কের যে কন্টেনারটা, ওই যে বোতামের মতো যেটা দেখতে, জিঙ্কের যে কন্টেনারটা, সেটা হচ্ছে অ্যানোড, আর হয় কার্বন হচ্ছে ক্যাথোড। আর ইলেকট্রোলাইটিক সলিউশন হিসাবে মার্কুরিক অক্সাইডের সাথে KOH মেশানো থাকে। এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশনটা। আর এর পোটেনশিয়ালটা কিন্তু কনস্ট্যান্ট, এর ইএমএফটা কিন্তু কনস্ট্যান্ট, এর ইএমএফটা চেঞ্জ হয় না উইথ টাইম, এটা কনস্ট্যান্ট থাকে। অদ্ভুত ব্যাপার। কারণটা কি? ইট ডাজ নট ইনভলভ বা ওভারঅল রিয়াকশন অফ ইট, মানে এই যে ইলেকট্রোকেমিক্যাল সেলটা হবে, এর যে ওভারঅল যে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনটা আছে, ইট ডাজ নট ইনভলভ এনি আয়ন হুজ কনসেন্ট্রেশন মে চেঞ্জ। তাহলে যেহেতু ওভারঅল রিয়াকশানে আলটিমেট এমন কোনো আয়নকে তোমার নেওয়া হয় না বা পার্টিসিপেট করে না যার কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম কমতে থাকে, তার জন্য এর ইএমএফটা কিন্তু 1.35 ভোল্টে কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? আর ইম্পর্টেন্ট হিসাবে সেকেন্ডারি সেলে, যেটা রিচার্জেবল সেল, সেখানে আমরা কি পাবো? লেড স্টোরেজ ব্যাটারি পাবো। আর একটা ধরনের সেল আছে, সেটা হচ্ছে ফুয়েল সেল, এটাও খুব ইম্পর্টেন্ট, ফুয়েল সেল। আর সেকেন্ডারি সেল যেটা রিচার্জেবল, এই রিচার্জেবল ব্যাটারি বা রিচার্জেবল সেলের ক্ষেত্রে যেটা আমরা খুব ইম্পর্টেন্ট পড়ি সেটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। লেড স্টোরেজ ব্যাটারি, তাই তো? লেড স্টোরেজ ব্যাটারিতে আমরা কি ইউজ করি? যদি অ্যানোড বলি, অ্যানোডে আমরা কি ইউজ করবো? অ্যানোডে ইউজ করবো আমরা লেড, স্পঞ্জি লেড। আর এখানে ইউজ করবো লেড অক্সাইড। কোথায়? ক্যাথোডে আমরা হবে PbO2। আর ইলেকট্রোলাইট হিসাবে H2SO4 সলিউশন, H2SO4। এটা সলিউশনটা হয় 38% বাই মাস, অর্থাৎ ওয়েট বাই ওয়েট। আর বলা হয় এর ডেন্সিটি 1.30 গ্রাম পার সিসি। 1.30 গ্রাম পার সিসি। এটা হচ্ছে ইলেকট্রোলাইট অফ দ্য H2SO4 ইউজড ফর দিস লেড স্টোরেজ ব্যাটারি। অ্যানোডটা হচ্ছে PB, আর স্পঞ্জিলেট এটা হচ্ছে PbO2। এরকম 6-7 প্রায় অলমোস্ট ছটা এরকম সেলকে সিরিজে কানেক্ট করে এটা এই লেড স্টোরেজ ব্যাটারিটা তৈরি করা হয়। তো এই লেড স্টোরেজ ব্যাটারির চার্জিং আর ডিসচার্জিং ইকুয়েশন পড়তে পারে। তো ডিসচার্জিং ইকুয়েশনটা কি? ডিসচার্জিং ইকুয়েশন হবে লেড প্লাস
PbO2 plus 4H plus SO4 2 minus equal to PbSO4 plus H2O. ঠিক আছে, এই H2SO4 এর কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করে যায়। এই H2SO4 এর কনসেন্ট্রেশনটা যখন 1.20 নেমে আসবে, 1.20 গ্রাম পার সিসি, তখনই বুঝতে হবে এটাকে আমরা রিচার্জ করতে লাগবে, অর্থাৎ আবার H2SO4 ঢালতে লাগবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যদি চার্জিং হয়, যেহেতু এটা রিচার্জেবল, তাহলে এটা চার্জ করা যাবে। তো চার্জিংয়ের যেটা হয়, চার্জিং ইকুয়েশন যেটা, অর্থাৎ এটাকে যখন চার্জ করি তখন কি হয়, চার্জিং ইকুয়েশনটা ঠিক উল্টোটা হবে। lead sulfate plus H2O equal to Pb plus PbO2 plus H2SO4। ঠিক আছে, তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রাইমারি সেল অ্যান্ড সেকেন্ডারি সেল। তো এগুলো পড়বি, প্র্যাকটিস করবি। আচ্ছা, আরেকটা হচ্ছে ফুয়েল সেল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, মার্কারি সেলটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা ব্যাটারি, দ্যাট ইজ দ্য কম্বিনেশনস অফ সেলে আমরা দু ধরনের বললাম, প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল। প্রাইমারি সেল হচ্ছে নন রিচার্জেবল, আর এটা হচ্ছে রিচার্জেবল, অর্থাৎ কেমিক্যাল এনার্জিতে যখন কনজিউমড হয়ে যাবে আর কোনো ইলেকট্রিক এনার্জি ওখান থেকে চার্জ করে আমরা পাবো না, টোটালি কনজিউমড হয়ে যায় কেমিক্যালসগুলো। তো সেটার মধ্যে দুটো হচ্ছে ড্রাই সেল আর একটা মার্কারি সেল। মার্কারি সেল এই ব্যাপারটা বললাম, এখানে সেকেন্ডারি সেলে আমরা লেড স্টোরেজ ব্যাটারিটা বললাম। আর একটা হচ্ছে ফুয়েল সেল। ফুয়েল সেলটা হচ্ছে যেখানে যেখানে যে কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করা হবে সেলে, তার কেমিক্যাল এনার্জিটা ডিরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। হ্যাঁ, কেমিক্যাল সেল অফ ফুয়েল, কেমিক্যাল ফুয়েল সেল আমরা যেটা